দর্শক, ইরান এবং আমেরিকার মধ্যে যে চুক্তি হতে যাচ্ছে সেই চুক্তি নিয়ে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে চাপের ভেতরে থাকা ব্যক্তিটি কে? আপনারা কি বলতে পারেন? আপনাদের কি মনে হয়? ইরানের প্রেসিডেন্ট বা ইরানের পররাষ্ট্রমন্ত্রী বা ইরানের স্পিকার, নাকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, নাকি মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ, নাকি জেডি ভ্যান্স মার্কিন ভাইস প্রেসিডেন্ট, নাকি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, নাকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু? কে পৃথিবীর সবচেয়ে বেশি চাপে থাকা ব্যক্তি কে? আজকের আলোচনাতে একদম পুরোপুরি এই বিষয়টা নিয়েই মোটামুটি আলাপ করব। চুক্তির বিভিন্ন দিক নিয়ে, কেন চাপে, যে ব্যক্তি চাপে সে ব্যক্তি কেন চাপে, এবং আসলে তার সামনে করণীয় কি, চুক্তি হলে কি হবে, না হলে কি হবে, এভরিথিং প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে আমি আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, আমি যে প্রশ্ন তুলেছি সেই প্রশ্ন আমার ভেতরেও আছে এবং আমি নানাভাবে বোঝার চেষ্টা করেছি যে আসলে এই চুক্তি যে হয়ে যাচ্ছে, একেবারে অনেক সময় ঘোষণা চলে আসছে চুক্তি হয়ে গেছে, কে কি পাচ্ছে সব পরিষ্কার, কিন্তু তারপরেও চুক্তি হচ্ছে না। কারণ কি? শুধু তাই না, আপনারা খেয়াল করুন, গতকালকে যখন খবর বেরিয়ে পড়ল যে দুই পক্ষ সমঝোতায় পৌঁছেছে এবং চুক্তি হয়ে গেছে, জাস্ট এখন সময়ের ব্যাপার, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সই করে দিলেই চুক্তি ফাইনাল। এবং এই চুক্তিতে সই করবেন বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার হোয়াইট হাউসে সিচুয়েশন রুমে 2 ঘন্টা মিটিং করেছেন। 2 ঘন্টা। তারপরেও তিনি চুক্তিতে সই করতে পারেননি। কোনো সই ছাড়াই এই মিটিং শেষ হয়েছে। তার মানে ডোনাল্ড ট্রাম্প একটা জায়গায় সিদ্ধান্তে আসতে পারেনি। সেই সিদ্ধান্তটা হচ্ছে, যে সমঝোতা কিন্তু হয়েছে ইরান এবং আমেরিকার কর্মকর্তাদের ভেতরে বা মধ্যস্থতাকারীদের সহায়তায় সমঝোতা কিন্তু একটা হয়েছে। সেই সমঝোতা হওয়ার পরেও ডোনাল্ড ট্রাম্প তাতে সই করতে পারছে না। ডোনাল্ড ট্রাম্প যাদেরকে নিয়োগ করেছেন আলোচনার জন্য, তারা সমঝোতায় পৌঁছার পরেও ডোনাল্ড ট্রাম্প তাতে সই করছে না। বাধা কোথায়? বাধা যেখানে, সেই আলোচনাটা আমি করছি। আমি প্রথম প্রশ্ন জবাব এখানেই আমি দিয়ে দিতে চাই। সেটা হচ্ছে, এই মুহূর্তে পৃথিবীতে সবচেয়ে চাপে থাকা ব্যক্তিটির নাম সম্ভবত ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ আমি বোঝাতে চাইছি, ইরান, ইসরায়েল, আমেরিকার যে ত্রিমুখী সংঘাত, যুদ্ধ, এই যুদ্ধকে কেন্দ্র করে সারা বিশ্বে তো প্রচণ্ড রকমের উত্তাপ ছড়িয়ে পড়েছে। টেনশান, অর্থনৈতিক সংকট, ভূ রাজনৈতিক সংকট, কূটনৈতিক সংকট, আস্থার সংকট, যুদ্ধ, হতাহতের ঘটনা, কত কিছু। এত কিছু হতে 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 আজকে যে জায়গায় এসে পৌঁছেছে, সেই জায়গা থেকে কিন্তু একটা চুক্তির প্রত্যাশা করা হচ্ছে। এবং এই চুক্তিটা সবচেয়ে বেশি চাইছেন তিনি হচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেকগুলো সংকটের ভেতরে। একটা সংকট হচ্ছে যে তিনি নির্বাচনের আগে বারবার বলেছেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারলে পৃথিবীর যত যুদ্ধবিগ্রহ সব শেষ করে দেবেন, খুব দ্রুত সব সমাধান করে দেবেন। রাশিয়া ইউক্রেনের যুদ্ধই তো তিনি 24 ঘন্টার ভেতরে বন্ধ করে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছিলেন, আশ্বাস দিয়েছিলেন। কিন্তু তিনি ক্ষমতায় এসেছেন প্রায় 1.5 বছর হতে গেল, সেই যুদ্ধ বন্ধ করতে পারেননি। শুধু যুদ্ধ বন্ধই করতে পারেননি তারা, তিনি বরং নতুন যুদ্ধে জড়িয়ে গেছে, এবং যে যুদ্ধের প্রয়োজন ছিল না। ইরানের সাথে আমেরিকা যে 2 দফা যুদ্ধে জড়ালো, এই যুদ্ধের তো আসলে কোনো প্রয়োজন ছিল না। অথচ তিনি গর্বভরে বলেছেন, এই যুদ্ধ আমি শুরু করেছি, আমার অনুমতি নিয়ে ইসরায়েল যুদ্ধ করেছে। কত কথা, অহংকারের কথা, গর্বের কথা। এবং কারণ কি? তিনি ফটাফট বেশ কিছু ইরানি কর্মকর্তাকে হত্যা করতে পেরেছিলেন। সেটা ছিল তার একটা ক্রেডিটের ব্যাপার। কিন্তু দীর্ঘমেয়াদে যে কী হবে, এর পরিণতি কী হবে, সেটা ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারেননি। এবং ডোনাল্ড ট্রাম্পকে নানানভাবে উস্কানি দিয়ে, ফুসলিয়ে, ফাঁদে ফেলে নেতানিয়াহু এবং ইসরায়েল বা ইসরায়েলি লবি এই যুদ্ধে নামিয়েছে। যুদ্ধে নামানোর কারণ কি? যুদ্ধে নামানোর মূল কারণ হচ্ছে, ইসরায়েল মনে করে যে ইরানের হাতে যে পরমাণু কর্মসূচি রয়েছে, তারা পরমাণু বোমা বানিয়ে ফেললে সেটা চিরতরে ইসরায়েলের জন্য ভয়ঙ্কর একটা হুমকি হবে। কারণ ইসরায়েল তো খুব ছোট্ট একটা দেশ, ছোট্ট একটা ভূখণ্ড নিয়ে তার বসবাস।
এই ছোট্ট ভূখণ্ডে যদি ইরান কখনো একটা পরমাণু বোমা মারতে, এক বোমাতেই শেষ, 10টা লাগবে না। মোটামুটিভাবে পরিস্থিতি এইরকম। নেতানিয়াহু এই বিষয়টা ভাবে, কিন্তু এর পেছনে আরও গভীর কথা আছে। সেটা হচ্ছে এই যে যেহেতু ইসরায়েল এবং আমেরিকা ইরানের ইসলামী বিপ্লবের পর থেকেই ইরানকে প্রধান শত্রু হিসেবে গণ্য করে আসে এবং পুরো মধ্যপ্রাচ্যে তাদের যত প্ল্যান পরিকল্পনা, তাদের যে অবস্থান, সমস্ত সব কিছুর পথে সবচেয়ে প্রধান বড় বাধা হচ্ছে ইরান। এই ইরানকে যদি একদম মাটির সাথে মিশিয়ে দেওয়া যায়, ইরানের সমস্ত ক্ষমতা, সামরিক সক্ষমতা এবং তাদের এই যে বিপ্লবী সরকার, এগুলো যদি বদলে দেওয়া যায়, তাহলে তাদের পথে আর বড় কোনো বাধা থাকে না। ইরানকে এই পৃথিবী থেকে মুছে ফেলবে তা কিন্তু না। এদের মূল সমস্যা হচ্ছে যে ইরানের বিপ্লবী সরকার এবং ইরানের এই সামরিক সক্ষমতা। ইরানের বিপ্লবী সরকার থাকলে ইরানের সামরিক সক্ষমতা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার হতে পারে, আর যদি ইরানের বিপ্লবী সরকার না থাকে তাহলে ইরানের যতই সামরিক সক্ষমতা থাকুক, পুতুল সরকার বসায় দিলে আর কোনো ঝামেলা নেই। আর পুতুল সরকার বসিয়ে দিলে তখন তো অতটা সামরিক সক্ষমতা তারা রাখবে না, যেমন সিরিয়াতে করেছে। সিরিয়াতে বাশার আল আসাদের পতনের পর একদম সেখানে যে নতুন সরকার এসছে, জুলানির সরকার বা সারা, তাদের হাতে কিন্তু আর সেই সিরিয়ার যে সামরিক সক্ষমতা ছিল তা নেই। ইসরায়েল কয়েকদিনের ভিতরে বোমা মেরে সমস্ত সব কিছু ধ্বংস করে দিয়েছে। ইরানে যদি বিপ্লবী সরকার পরিবর্তন করা যায় তাই করবে। তো সেক্ষেত্রে সরকার পরিবর্তন করতে পারলেই আসল কথা। এই জন্য ওই পরমাণু কর্মসূচি টুচি যত যায় কিছু, ওগুলো সাইড আলোচনা। মূল আলোচনা বিপ্লবী সরকার। বিপ্লবী সরকার থাকলেই মধ্যপ্রাচ্যে বিভিন্ন রকমের প্রক্সি সংগঠন গড়ে তুলবে বা তাদেরকে সাপোর্ট দেবে, যা ইসরায়েলের জন্য খুবই বিপদের কারণ। আবার ইরানের যে সামরিক সক্ষমতা, সামরিক বাহিনী, তারাও ইসরায়েলের জন্য সরাসরি হুমকি। বিকজ ইরানে বিপ্লবী সরকার আছে, তারা ইসরায়েলকে কোনো মতেই মানতে চায় না। এবং ইরান তো ইসরায়েলকে কোনো বৈধ রাষ্ট্র মনে করেই না, বরং সাথে সাথে আরও মনে করে যে এই আল কুদস মুক্ত করা তাদের দায়িত্ব, বাইতুল মুকদ্দাস ফিলিস্তিন মুক্ত করা তাদের দায়িত্ব। পৃথিবীর বহু দেশ ইসরায়েলকে স্বীকৃতি দিলেও বা এইরকমভাবে মনে করে যে ঠিক আছে, দুই রাষ্ট্রভিত্তিক একটা সমাধান হতে পারে, ইসরায়েল ইসরায়েলের জায়গায় থাক, ফিলিস্তিন ফিলিস্তিনের জায়গায় থাকুক। কিন্তু ইরান মনে করে ইসরায়েল হচ্ছে একেবারে দখলদার একটা রাষ্ট্র, অর্থাৎ ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে সেখানে রাষ্ট্র গঠন করেছে, এটা হতেই পারে না। মুসলমানদের প্রথম কিবলা মুক্ত করতেই হবে, ইরান এইটা মনে করে। যার কারণে ইরান এবং ইসরায়েলের যে দ্বন্দ্ব, এটা কিন্তু পৃথিবীর আর কোনো দেশের সাথে এই দ্বন্দ্ব নেই। ধরুন সিরিয়া, মিশর বা অন্য অন্য যত আরব দেশের সাথে ইসরায়েলের যুদ্ধ হয়েছে, তাদের সাথে এই আরব জাতীয়তাবাদ, আরবদের ভূখণ্ড দখল করেছে, এটা আমাদের ভাই ফিলিস্তিনিরা, এই সমস্ত চেতনা থেকে, আরব চেতনা থেকে, আরব জাতীয়তাবাদ, এইটা সেটা। কিন্তু ইরানের ফিলিংসটা ভিন্ন জায়গা থেকে, যে মুসলমানদের প্রথম কিবলা দখলকারী দেশ এবং ফিলিস্তিনিদের ভূখণ্ড দখলকারী দেশ। ইরান কিন্তু আরব কোনো দেশ না, ইরান তো পারস্য, সেই পুরনো ইতিহাসের পারস্য, আরব না। আরব আর পারস্য আলাদা আলাদা সভ্যতা। কিন্তু ইরান এইভাবে ভাবে যে এটা মুসলমানদের প্রথম কিবলা, যেখানে সেইটা দখল করে রেখেছে ইসরায়েল। এবং শুধু তাই নয়, ইসরায়েলকে এবং আমেরিকাকে দুটোকেই মনে করে ইরান যে মধ্যপ্রাচ্যের যত রকমের গোলযোগ, হাঙ্গামা, দ্বন্দ্ব, সংঘাত, সহিংসতা, সমস্ত সব কিছুর পিছনে এদের হাত। ফলে এদেরকে মোকাবেলার জন্য ইরান দীর্ঘদিন ধরে প্রস্তুত হয়েছে এবং এখন তো যুদ্ধ করছে, যুদ্ধ চাপিয়ে দিয়েছে, যুদ্ধ করছে। আর ইসরায়েল ভাবে যে এই মধ্যপ্রাচ্যে বা পৃথিবীতে তার অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি যে, সেটা হচ্ছে ইরান। যার কারণে ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে চুক্তি করতে চাইলেও ইসরায়েল এবং ইসরায়েলের যে লবি আছে আমেরিকায়, তারা কিন্তু বাধা দিচ্ছে। কি বলছে তারা? ইসরায়েলের যারা অনেক বেশি কট্টর মন্ত্রী, তারা সবাই বলছে যে কোনো মতেই ইরানের সাথে চুক্তি হতে পারে না। ইরানের সাথে চুক্তি হলেই ইরানের ওই পরমাণু কর্মসূচি তারা বন্ধ করবে না, তারা রাখবেই, ইউরেনিয়াম তারা রাখবেই, তারপরে তাদের হাতে সেই ক্ষেপণাস্ত্র কর্মসূচি থাকবেই। সেক্ষেত্রে একমাত্র পথ হচ্ছে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করে একদম এই দেশটাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার ব্যবস্থা করা। অর্থাৎ ইরানের সরকার পরিবর্তন করতেই হবে, এইটাই হচ্ছে আসল কথা।
এই যে পরমাণু কর্মসূচি টুচি এই সমস্ত কিন্তু পরের কথা, পরের আলোচনা। আমি বলেছি যে যেহেতু ইরানের ইসলামী বিপ্লবী সরকার প্রথম এবং প্রধান সমস্যা ইসরায়েলের সামনে, সেই কারণে এই বিপ্লবী সরকারকেই সরাতে হবে। এবং তারা কিন্তু প্রথমে ইরানের সরকার পরিবর্তন করার কথাই বলেছিল, যে 2 থেকে 3-4 দিনের ভেতরে ইরানের রেজিম চেঞ্জ করবে। রেজিম চেঞ্জের কথা আপনাদের মনে আছে নিশ্চয়ই, এটা আলোচনায় ছিল। কিন্তু এখন যে পরিস্থিতি, যুদ্ধ করতে এসে, ইরানের যুদ্ধ করতে এসে মার্কিন সেনারা ভীষণভাবে বিপদে পড়ে গেছে। এবং ইসরায়েলের পরামর্শ মতো এই যুদ্ধে এসে ডোনাল্ড ট্রাম্প দেশের ভিতরে ভয়ঙ্কর বিপদে পড়েছে। পলিটিক্যাল ক্রাইসিস তৈরি হয়েছে তার দলের ভেতরে, দেশের জনগণ পছন্দ করছে না। শুধু তাই না, এই মুহূর্তে আমেরিকায় পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি ইহুদিদের বিরোধিতা করছে। ইহুদি বিরোধী মনোভাব এই মুহূর্তে সবচেয়ে বেশি। এর আগে কখনো আমেরিকায় এত বেশি ইহুদি বিরোধী মনোভাব ছিল না। শুধু তাই না, সারা দুনিয়ায় ইহুদি বিরোধী মনোভাব চূড়ান্ত আকার ধারণ করেছে এই যুদ্ধকে কেন্দ্র করে। গাজা যুদ্ধ, লেবানন যুদ্ধ এগুলো তো ছিলই, আর ইরানের সাথে এই যুদ্ধের ঘটনাই আরও বেশি বেড়েছে সেটা। সেক্ষেত্রে না ইরানের সরকার পরিবর্তন করতে পারছে, না ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করতে পারছে, বরং এই যুদ্ধ করতে এসে নতুন বিপদ তৈরি হয়েছে। কি? এই যে হরমুজ প্রণালী এতদিন উন্মুক্ত ছিল, এখন এই যুদ্ধ করতে হরমুজ প্রণালীর গলা টিপে ধরেছে। পৃথিবীর সমস্ত তেলের 5 ভাগের 1 ভাগ তেল গ্যাস এই দিক দিয়ে রপ্তানি হয়, সেগুলো সব বন্ধ। এখন সারা বিশ্ব তেলের ক্রাইসিসে, অর্থনৈতিক ক্রাইসিস শুরু হয়েছে। আবার ওপাশে এই সংকট আমেরিকার মাটিতেও পৌঁছে গেছে, সেখানেও তো বিপদ। এখন চুক্তি না করে যদি যুদ্ধ করে ইরানের সাথে, তাহলে তারা জিততে পারবে না, এটা মোটামুটি পরিষ্কার। অনেক যুদ্ধ করেছে, যে ক্ষয়ক্ষতির মুখে পড়েছে এবং যে পরিমাণে সেনা মারা গেছে, হতাহত হয়েছে, এটা আমেরিকা কল্পনাও করতে পারেনি। সেক্ষেত্রে আমেরিকার জনগণ ক্ষেপে যাচ্ছে, আমেরিকার রাজনীতিবিদরা ক্ষেপে যাচ্ছে। আবার সামরিক কর্মকর্তারা এই যুদ্ধ করতে চাইছেন অন্যায় যুদ্ধ বলে। তুলসী গ্যাবার্ডের মতো লোক বা জো কেন্টের মতো লোক, যারা একেবারেই হোয়াইট হাউসের কোর কমিটির লোক, তারা সব পদত্যাগ করছে, তারা চলে যাচ্ছে, এই সরকারের সাথে একমত না। তাহলে ডোনাল্ড ট্রাম্প ভয়ঙ্করভাবে একা একা হয়ে যাচ্ছে। অবশ্য জেডি ভ্যান্স এই যুদ্ধের পক্ষে না, মার্কো রুবিওর পিট হেগসেথ যুদ্ধের পক্ষে, কিন্তু যুদ্ধ চালিয়ে নিয়ে যাওয়ার মতো অবস্থা কিন্তু তাদের নেই, এটা একদম পরিষ্কার। ইরানের যে সমস্ত সামরিক সক্ষমতা ধ্বংস করার দাবি করেছিল, তা তো সেভাবে পারেনি, তাও তো পরিষ্কার। এই যে গত পরশুদিন বৃহস্পতিবারে ইরানের উপর হামলা চালিয়েছিল আমেরিকা বন্দর আব্বাস এলাকায়, সাথে সাথে পাল্টা জবাব দিয়ে কী করেছে? কুয়েতে হামলা চালিয়েছে। কুয়েতে হামলা চালানোর সময় কুয়েতের যে বিমান ঘাঁটি, আলী আল সালেম বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে, সেই ঘাঁটিতে 2টো ড্রোন ধ্বংস হয়েছে, যার দাম $6 কোটি, 2টো ড্রোনের। আর 5 জন মার্কিন সেনা আহত হয়েছে, একদম এমনি যায়নি। আর ঘাঁটির তো ক্ষয়ক্ষতি ব্যাপক হয়েছেই। সেক্ষেত্রে যুদ্ধ করলেই একদম মহামারী আকারে যুদ্ধ শুরু করে দেবে ইরান, তাতে কোনো সন্দেহ নেই। আবার যুদ্ধ না করে চুক্তি করলে ইসরায়েল মানছে না, আবার চুক্তি করলে ইরানের শর্ত মোতাবেক করতে হবে। তাহলে ডোনাল্ড ট্রাম্পের এই মুহূর্তে অবস্থা এমন, না পারছে চুক্তি করতে, না পারছে যুদ্ধ করতে, না ইসরায়েলকে ম্যানেজ করতে পারছে, না ইরানকে ম্যানেজ করতে পারছে, না দেশের মানুষকে ম্যানেজ করতে পারছে। এরই মধ্যে কিন্তু মার্কিন কংগ্রেসের সিনেটে প্রস্তাব পাশ হয়ে রয়েছে, মার্কিন কংগ্রেসের বিনা অনুমতিতে ইরানের সাথে যুদ্ধ করা যাবে না। তাহলে মহা বিপদে এই মুহূর্তে একবার ডোনাল্ড ট্রাম্প ধরছেন কলম, যে সই করে ফেলি চুক্তিতে, আবার সাথে সাথে চিন্তা করছে যে সই করলেই তো নেতানিয়াহু চেপে ধরবে, আর এক বিপদ, কী করি? আবার সই করলেই বিপদ, ইরানের শর্ত মোতাবেক চুক্তি করতে হবে। সই না করলে, চুপ থাকলে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসার মতো হয়ে গেল, আমেরিকার জন্য মান সম্মান সমস্ত সব কিছু শেষ হয়ে যাবে। আবার যুদ্ধ করতে গেলে বিপদ, মার্কিন বাহিনীর অস্তিত্ব রাখবে না মধ্যপ্রাচ্যে, এরকম একটা অবস্থা। এবং এখানে আরও যে সমস্ত ঘটনা আছে, তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই, যে মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে আমেরিকার সেনাদের সরিয়ে নিতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আপনারা ভাবতে পারেন যে আমেরিকার সেনা মোতায়েন করেছে, আর সেইখান থেকে আমেরিকাকে সেনা সরিয়ে নিতে হবে, কত বড় মান সম্মানের ব্যাপার। এবং আমেরিকার সামরিক বাহিনীর অস্তিত্ব থাকে, তাদের কোনো পাওয়ার থাকে, তাদের কোনো ক্ষমতা থাকলেও সারা বিশ্বে
তাদের কোনো প্রভাব থাকবে? এই যুদ্ধবিরতি যদি মানে এবং যেভাবে চুক্তি হওয়ার কথা আমরা শুনতে পাচ্ছি, সেইভাবে চুক্তি হলে আমেরিকার অস্ত্র, আমেরিকার সামরিক বাহিনীর ধার কিচ্ছুই থাকবে না, সারা বিশ্বে প্রভাবই থাকবে না, মহাবিপদ। আবার এপাশে চীন, রাশিয়া কিন্তু ইরানকে সমর্থন দিচ্ছেই। আমেরিকার যে পরিমাণে অর্থনৈতিক ক্রাইসিস, যে ঋণ, $39 ট্রিলিয়ন ঋণ, এই ঋণ শোধ করবে কোথা থেকে? ভয়াবহ বিপদ। এই অস্ত্র টস্ত্র বেচা বিক্রি করে এইভাবে চলে। যখন এই যুদ্ধ ইরানের শর্ত মোতাবেক বন্ধ করতে হবে, তখন তো সারা দুনিয়ার মানুষ জানবে যে ইরানের কাছে যুদ্ধে হেরে ইরানের কথা মতো চুক্তি করতে বাধ্য হয়েছে। তাহলে আমেরিকার অস্ত্র কেন কিনবে? আমেরিকা ইরানের অস্ত্রের কাছে হেরে গেছে বলেই তো আমেরিকা চুক্তি করতে বাধ্য হয়েছে। তাহলে আমেরিকার অস্ত্র কেন কিনবে? এটা কিন্তু বিরাট একটা প্রশ্ন। তার মানে এই চুক্তি করলে আমেরিকার অস্ত্রের বাজার ধ্বংস হয়ে যাবে, ধস নামবে, এটা আর একটা বিপদ। মানে ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে মহা বিপদে পড়েছে, যার কারণে কোনো উপায় নেই, উপায়হীন হয়ে গেছে। একই সাথে আর একটা বিষয় বলি, হরমুজ প্রণালী, যে হরমুজ নিয়ে এত টেনশন, এত চাপাচাপি, হরমুজ কন্ট্রোল করে গেট বন্ধ করে দিয়ে ইরান বসে থাকলো। ধরুন ইরানের খুব একটা সমস্যা নেই, এই কারণে ইরানের প্রধান তেল ক্রেতা চীন। আপনারা সবাই জানেন যে পাকিস্তানের ভেতর দিয়ে কিন্তু রুট চালু হয়ে গেছে, এবং ইরানের আরও যে সমস্ত পণ্য বিভিন্ন দেশে রপ্তানি করতে চায়, স্টিল, সার, খনিজ পদার্থ, বিভিন্ন অন্যান্য খাদ্য সামগ্রী, কৃষিজ পণ্য, এগুলো রপ্তানি করতে চায়, পাকিস্তানের ভেতর আনছে, সেখান থেকে চীন বা বিভিন্ন দেশে চলে যাচ্ছে। আবার কোনো কোনো পণ্য গোয়াদার বন্দরে জাহাজে করে চলে যাচ্ছে, ইরানের ঝামেলা নেই। অর্থাৎ হরমুজ প্রণালী যদি বন্ধ থাকে, তাহলে ইরান কিন্তু বিকল্প ব্যবস্থা করে ফেলেছে চীন এবং পাকিস্তানের সহযোগিতায়, এবং এক্ষেত্রে ইরান হয়ে যাবে চীন, পাকিস্তান, বিভিন্ন দেশের জন্য একটা হাব। ইরান থেকে বিভিন্ন দেশে, মধ্য এশিয়ার বিভিন্ন দেশে বা আরও জায়গায় পণ্য যাবে। অর্থাৎ চীন যে রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ, যেটা BRI, যেটা সেটা এখানেই বাস্তবায়ন হয়ে যাচ্ছে। তার মানে দাঁড়াচ্ছে হরমুজ প্রণালী ইরানের জন্য মোটামুটি একটা বিকল্প হয়ে যাচ্ছে, খুব ঝামেলা নেই। অন্যদিকে সেই জায়গায় বিপদে পড়ছে সংযুক্ত আরব আমিরাত। ইরানের ম্যাক্সিমাম পণ্য সংযুক্ত আরব আমিরাতের বন্দরে আসতো জাহাজে করে, তারপরে বিশ্বের বিভিন্ন দেশে যেত, সরাসরি ইরান থেকে যেতে পারতো না। এখন সেই বাণিজ্যটা কিন্তু সংযুক্ত আরব আমিরাত হারালো, সেই বাণিজ্যের কেন্দ্র হয়ে গেল পাকিস্তান। এখানে পাকিস্তান হিউজ পরিমাণের টাকা ইনকাম করবে, এবং পাকিস্তান যে এতদিন সংকটে ছিল, সেই সংকট এখন অনেকটা কেটে উঠবে, আর্থিক সংকট কেটে যাবে। তার মানে এই যুদ্ধকে কেন্দ্র করে পাকিস্তানও লাভবান হচ্ছে। সেক্ষেত্রে ইরানকে যেখানে আটকাতে চেয়েছিল, কোনো মতেই সেখানে আটকাতে পারবে না, এটা হয়েছে বাস্তবতা। যার কারণে ডোনাল্ড ট্রাম্প একবার সই করতে যাচ্ছেন চুক্তিতে, আবার চিন্তা করছেন এই চুক্তি করলে তো সব শেষ, আবার চিন্তা করছেন এই চুক্তি করলে তো ইসরায়েল ধরবে, আবার চিন্তা করছেন এই চুক্তি না করলে তো যুদ্ধ করতে কি করি, কোনো কুল কিনারা নেই, ভয়ঙ্কর টেনশানে। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। যাবার আগে আমি আপনাদের কাছে জানতে চাই যে আসলে যে কথা বললাম, ডোনাল্ড ট্রাম্প কি আসলে এই রকম ত্রিমুখী সংকটের ভেতরে কিনা? আপনাদের কাছে কি মনে হয়? এবং এই যুদ্ধকে কেন্দ্র করে পাকিস্তান কি অর্থনৈতিকভাবে একটা ভালো পজিশনে চলে যাচ্ছে?